এটা নিউজ দেখছেন, হ্যাপেনিং পয়েন্টের সাথে আছি আমি তাসফিয়া তামান্না। আজ আমরা কথা বলবো চালের দাম বৃদ্ধি কার সাজি, এই বিষয় নিয়ে কথা বলবো প্রফেসর ডক্টর সজরুল আমিনের সঙ্গে, কৃষি অর্থনীতিবিদ। আপনাকে স্বাগত আমাদের এই আয়োজনে। ধন্যবাদ। প্রথমে একটু জানতে চাই যে মাঝে মাঝে এই যে চালের বাজার অস্থির নিয়ে আমরা সংবাদের শিরোনাম হতে দেখি, পাইকারি খুচরা বাজারে হঠাৎ করে চালের দাম 8 থেকে 10 টাকা কেজিতে বেড়ে যায়। সরকারের কাছে কি এই তথ্যটা আছে কিনা? সরকার কি জানে যে চাল আমাদের যেহেতু প্রধান খাদ্য ভাত, চালের দাম প্রায়শই দেখা যায় যে কিছুদিনের ব্যবধানেই 8 থেকে 10 টাকা করে বেড়ে যাচ্ছে, এই তথ্য কি সরকার জানে? ধন্যবাদ। সরকার তো সারা দেশের সরকার, তাদের জানা উচিত ছিল, কিন্তু আমি এই যে কৃষি বিভাগ, কৃষক এবং তার সাথে সরকারের যে সম্পর্ক কতটুকু কীরকম, সেই ব্যাপারে একটা কথা বলতে চাই। যদিও আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, এবং সম্মানীয় এনবিআর চেয়ারম্যান সাহেব একটু আগেও দেখলাম উনি বলতেছেন যে দুর্নীতির ব্যাপারে শিক্ষা এবং স্বাস্থ্য, এই দুই বিভাগের শিক্ষা দুর্নীতি কমানোর জন্যে বাজেট বরাদ্দ বাড়াতে হবে। তা আমার খুব ভালো লাগলো যে না, তাহলে কৃষিতে বোধহয় দুর্নীতি নাই, কারণ সেখানে বাজেট বরাদ্দ বাড়ানোর কোনো প্রশ্ন আসে না, মনে হয় কৃষিতে দুর্নীতি নাই। কিন্তু কথা হচ্ছে যে এই যে 1 মাস আগে কৃষি মন্ত্রণালয়ের যে সবচেয়ে যেটা মানে এই ধান চাউলের দাম পণ্য মূল্যের সাথে জড়িত, উৎপাদনের সাথে জড়িত, শ্রমিকের সাথে জড়িত একটা খামার যন্ত্রায়ন প্রোগ্রাম, কয়েক হাজার কোটি টাকা, 4-5 হাজার কোটি টাকার একটা প্রজেক্ট বাতিল করে দিছে। এটা বোধহয় ওনারা জানেন না। সুতরাং হাজার হাজার কোটি টাকার প্রজেক্টে বাতিল করে দিবেন ওইটা জানেন না। আবার অন্য বা আমার মনে হয় এই যে এই জানাজানির মধ্যে একটা বড় ধরনের গ্যাপ রয়ে গেছে, সেই গ্যাপটা ফিল আপ করতে হবে। কারণ এবং সেই জন্য আমাদেরকে যে সরকারি তথ্য, সেই সরকারি তথ্যগুলি যদি পাবলিকলি সত্যায়ন করা হয়, তাহলেই আমার মনে হয় দুজনের সম্পর্কটা আরও ক্লোজও হবে, এবং তারা জানতে পারবে যে আসলে পণ্য মূল্য কত হওয়া উচিত ছিল। এখন পর্যন্ত সেটা সরকারও ক্লিয়ার না। এমনকি যিনি উৎপাদন করেন তিনি তো অত্যন্ত কম পয়সা পান, তিনিও জানেন না যে আসলে কত দামে বিক্রি হচ্ছে। এখানে একটা পূর্ণ গ্যাপ হয়ে গেছে। সেক্ষেত্রে আসলে সরকার বাজার দর কিভাবে নিয়ন্ত্রণ করতে পারে? এই চালের বাজারটা যে অস্থির, এই অস্থিরতা আসলে কাটতে পারে সরকারের হস্তক্ষেপের মাধ্যমে কোন প্রক্রিয়ায়? না, সরকারের কোনো রকম কোনো টুল নাই, এটা নিয়ন্ত্রণ করার মতো টুল নাই। তবে ইচ্ছা আছে কিনা জানি না, তবে সরকারের হাতে কোনো টুল নাই। কিন্তু তারা যে প্রযুক্তি কৌশল, যে জনপ্রশাসন, সিভিল প্রশাসন করেন, এটা অত্যন্ত আশ্চর্যজনক। আমি একটা জিনিস দেখাবো। 1982-83 সনে যে ডাইল এবং তেল ফসলের যে উৎপাদন ছিল, তখন সরকার করলো কি 82-83 থেকে তাদের উৎপাদন ক্ষমতা দেখানোর জন্য সেটাকে 5 গুণ দেখাই দিল। এই আমার এই গভর্নমেন্ট রিপোর্টের এই যে বইটা, এখানে ক্লিয়ার কাট লেখা আছে যে 1 বছরের ব্যবধানে 5 গুণ উৎপাদন বাড়াইয়া দেখাই দিল যে সরকারের অ্যাচিভমেন্ট দেখানোর জন্যে। এটা অত্যন্ত কৃষির জন্য অত্যন্ত ব্যঙ্গাত্মক এবং হতাশাব্যঞ্জক। এবং সেই যে তথ্য বাড়ানোর সুযোগ হলো, এটা এখনও চলছে। সরকার ইচ্ছা করলেই বাড়াইয়ে দেয়, ইচ্ছা করলেই কমাইয়ে দেয়। সরকার ইচ্ছা করলে উৎপাদন বাড়িয়ে দেখায়। তারা ব্যবসায়ীরা দিতে চায়। একটু প্রশ্ন করি, যদি সেই ক্ষেত্রে উৎপাদন যদি বাড়ে, সেই ক্ষেত্রে দামও কেন বাড়বে? উৎপাদন যখন বাড়বে, অর্থনীতির মধ্যে দামটা তখন কিছুটা কমে আসবে। বাড়ছে, কিন্তু অ্যাকচুয়ালি তো বাড়ে নাই। এটা ব্যবসায়ীরা কইছে উৎপাদন বাড়াতে দেখান, কিন্তু এই জবাবদিহিতার দায় কি সরকারের রয়েছে কিনা? সরকার যখন উৎপাদন বেশি দেখাচ্ছে তখন তো তাকে দাম কমাতে হবে। কিন্তু সেখানে তারা সরকারের একটা বললাম না তত্ত্বগত কৌশল, সেটা হলো উৎপাদনের দায়িত্ব কৃষি মন্ত্রণালয়, কিন্তু এগুলি নাড়াচাড়া করার দায়িত্ব বাণিজ্য মন্ত্রণালয়ের। আর কি পরিমাণ পণ্য স্টক আছে এগুলি দেখার দায়িত্ব খাদ্য মন্ত্রণালয়। এই 3 মন্ত্রণালয় কোনো সময় এক হয় না। এই জন্য যারটা বলতে থাকে, ফাইনালি কৃষকই থাকে। আরও একটু বিষয় জানতে চাই, যখনই কোনো কিছুর দাম আমাদের দেশে বেড়ে যায়, সেটা চাল হোক, অন্য যে কোনো পণ্য হোক, তখন সরকার কিভাবে নিয়ন্ত্রণে আসে? একটা দাম বেঁধে দেয়। সরকার কি আসলে, এখানে আমাদের মুক্ত বাজার অর্থনীতি আমাদের বাজারে চলছে, মুক্ত বাজারে কি আসলে সরকার কোনো পণ্যের দাম বেঁধে দিতে পারে? আপনি ভালো পয়েন্ট বলছেন। মুক্ত বাজার অর্থনীতির কৃষি এগ্রিকালচারাল মার্কেটিং বিবেচনায় মুক্ত বাজার অর্থনীতি যেখানে আছে, তার 1 নম্বর পয়েন্টটা ছিল, 1 নম্বর পয়েন্ট, এটা কিন্তু 1 দশক আগে মুক্তবাজার 1 নম্বর পয়েন্ট ছিল যে আন্তঃজেলা পরিবহন, খাদ্য পরিবহন নিয়ন্ত্রণ করতে হবে। এক জেলা থেকে যদি এক ট্রাক খাদ্য আরেক জেলায় যায়,
তো যে খাদ্য যে জেলা থেকে যাচ্ছে সেই জেলায় একটা কমিটি আছে, তাতে কৃষি বিভাগ আছে, খাদ্য মন্ত্রণালয় আছে, বন্দর আছে, পুলিশ আছে। তারা জানে যে এই জেলা থেকে একটা ট্রাক আরেক জেলায় যাচ্ছে, যিনি যাচ্ছেন তিনি বলবেন আমার চাহিদা আছে, আর যিনি বলবেন আমার অ্যাক্সেস আছে। এইটা হলো উন্মুক্ত মার্কেটিং। সেই জিনিস তো নাই বাংলাদেশে। একদম বর্ডারে উঠে একবারে ঢাকা এসে বা খাতুনগঞ্জে চলে যায়। এগুলি উন্মুক্ত মার্কেট না, এগুলি হলো কংগ্লোমারেটেড মার্কেট, অর্থাৎ গোষ্ঠীবদ্ধ বা মুষ্টিবদ্ধ মার্কেট। বাংলাদেশে কোনো উন্মুক্ত মার্কেট নাই, যেটা আছে এটা ব্যবসায়ীদের মুষ্টির ভিতরে আছে। সেই ক্ষেত্রে সরকারের বেঁধে দেওয়া দাম কি আসলে যারা ভোক্তা তারা বা যারা আসলে বিক্রেতা তারা কি আসলে এটা মানতে বাধ্য সরকারের কিনা? দাম বেঁধে দেওয়ার তো কোনো কমিটি নেই, কেমনে কমিটি করবে? তারপরে ওই যে সংবাদ নো নো, সম্মেলনের এটা তো মাধ্যমে এসে একটা দেশে একটা সিএসিপি বলে একটা অর্গানাইজেশন আছে ওয়ার্ল্ড ওয়াইড, সিএসিপি, কমিশন ফর এগ্রিকালচারাল কস্টিং অ্যান্ড প্রাইসিং। এটা দুনিয়ার সব দেশে আছে, বাংলাদেশে নাই। সুতরাং দাম ঠিক করে দেওয়ার যে জিনিসটা, এটা মৌখিক একটা ব্যাপার। এটার কোনো কাগজপত্র, এর কোনো গেজেট অথবা এর কোনো আইনগত তেমন কোনো ভিত্তি নেই। এটা পারবে যেটা কোর্টে গিয়া বাজারে গিয়া তারা 2 আনা 8 আনা 5 টাকা 10 টাকা 20 টাকা জরিমানা করতে পারবে, এর বেশি কিছু না। এগুলি কোনো পণ্য নিয়ন্ত্রণের কার্যকর টুল না। এবারে একটু জানতে চাই যে প্রতি বছর এই যে চালের দাম বৃদ্ধি নিয়ে আমরা কথা বলছি, যে চালটার দাম আসলে সব থেকে বেশি বাড়ে সেই চালটা মধ্যবিত্তরা খায়। গরিবেরা যে চালটা খায়, বলা হচ্ছে, আমি একটু নিজের এক্সপিরিয়েন্স থেকে বলি যে দোকানে গিয়ে জিজ্ঞেস করার পর আমাকে বলেছে যে গরিবরা যে চালটা খায় সেই চালের দাম আসলে খুব একটা তারতম্য হয়নি, সেটার দাম আসলে খুব একটা বাড়েনি। সেই ক্ষেত্রে সব সময় টার্গেট কি মধ্যবিত্তরা? আপনি বললেন যে জাতের চাল গরিবরা খায় বা ভালো মানুষরা খায়, যে জাতের, তাহলে জাতের একটা নাম আছে। কিন্তু বাংলাদেশে কোনো ধান জাতের চাউলের কোনো বিধিবদ্ধ নাম নেই। একবার সরকার নিষিদ্ধ করলো যে চাউলের দোকানে প্রত্যেকটা স্যাম্পলের সাথে এর নামটা লিখে রাখতে হবে, এবং বাধ্য করলো, আইন করে দিল। তখন করলো কি, যে চাউলের যারা ব্যবসা করে, এই যে বড় বড় যারা আড়তদার, মোকাম বাজার ডিল করে, তারা ডিএম মানে ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচারাল মার্কেটিংয়ে একটা চিঠি দিল যে ধান চাউলের জাতের নামগুলি আমাদেরকে দেন। তাহলে কি ব্যবসায়ীরা ধানের চাউলের জাত জানতো না? বাংলাদেশে যে ধান চাউলের নাম দেওয়া আছে এগুলি কিন্তু অরিজিনাল নাম না, এগুলিকে বলা হয় কি বলে যে কমার্শিয়াল নাম, বাণিজ্যিক নাম। যেমন রড মিনিকেট, রশিদ মিনিকেট, ফাতেমা, এগুলি কোনো ধানের, লক্ষ্মী, সরস্বতী, এগুলি কোনো অরিজিনাল ধানের জাত না। ধানের জাত হলো মালা, বিপ্লব, মানে এই জাতীয় বিড়ি যে নামটা দেয় ধান গবেষণা ইনস্টিটিউট, অথবা 28-29, কিন্তু ওই নামে কোনো চাউল পাওয়া যায় না। চাউল পাওয়া যায় যেগুলি বলা হয় আলংকারিক নাম, অর্নামেন্টাল নেম, এবং সেই নামগুলি ব্যবসায়ীদের দেওয়া। সুতরাং আপনি যেটাকে বলতেছেন মোটা চাউল, এইটাকে পালিশ করে চিকন করে ওইখানে। সেই ক্ষেত্রেও আমার একটু জানতে চাওয়ার প্রশ্ন এটাই যে টার্গেট কেন মধ্যবিত্তরা? কেন 50 টাকা কেজি যে চালটার দাম সেটার কেজি 50 টাকা থেকে 52 টাকা হচ্ছে, কিন্তু যেটার দাম আসলে 80 টাকা কেজি সেটা কেন 80 টাকা থেকে 90 টাকা, 90 থেকে 105 টাকা কেজি বলেন? হচ্ছে? আপনি যদি বাংলাদেশকে কৃষির দেশ বলেন, তাহলে কৃষির দেশে মধ্যবিত্ত বলে কোনো শ্রেণী নাই, নিম্নবিত্ত এবং উচ্চবিত্ত। এবং বর্তমানে কিন্তু নিম্নবিত্ত উচ্চবিত্ত মিলিয়া তারা সবাই কিন্তু চিকন চাল ভালো চাল যেটা, ভালো চাল যেটা, ওইটা বেশি খায়। মোটা চাউলটার চেয়ে এই চিকন ওই চাউলটা বেশি খায়। চাউল কিন্তু আসলে এটা 28 একটু মোটা, এটা 2 বার পালিশ করে বানায় মিনিকেটটাকে আরেকটা পালিশ করে বানায় পোলার চাউল। এই যে চিনি গুঁড়া নামে কোনো চাউল নেই। দিনাজপুরে আপনি এই যে পোলাওর নামে যত আছে, একমাত্র ময়মনসিংহের কালিজিরা আর দক্ষিণাঞ্চলের জন্য স্বাক্ষর করা, এই কয়েকটা নাম ছাড়া অন্য কোনো, যেমন মৌলতা, এগুলি ছাড়া। আর আমরা বর্তমানে যে এগুলি বাসমতি অন্যান্য যা কিনে খাচ্ছি, এগুলি সবই আর্টিফিশিয়াল, এবং এগুলি ম্যানুফ্যাকচার্ড ভ্যারাইটি, ম্যানুফ্যাকচার্ড রাইস। এগুলির উপরে কৃষি বিভাগের সাথে কোনো অনুমোদনও নাই, কৃষি বিভাগের নামও নাই, কৃষি বিভাগ সেগুলি পছন্দও করে না। এটা করে আরো জানবো, একটা ছোট্ট বিরতি থেকে ফিরে এসে আরো জানবো। দর্শক, হ্যাপেনিং পয়েন্টের সময় হলো একটি বিরতি নিয়ে, আর আমার সাথেই থাকুন।
বিরতির পর আবারও স্বাগত হ্যাপেনিং পয়েন্টের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। কথা বলছিলাম চালের বাজার অস্থির কারসাজি, এই বিষয় নিয়ে কথা বলছিলাম প্রফেসর ডক্টর সজরুল আমিনের সঙ্গে, কৃষি অর্থনীতিবিদ। বিরতির পূর্বে অনেক কিছু নিয়ে কথা বলছিলাম। আপনি বলছিলেন যে আসলে কিভাবে বাজার কারসাজি করে ধানের নাম বদলে দিয়ে, চালের নাম বদলে দিয়ে আসলে বাজারটাকে সাজানো হয়েছে, এইসব প্রসঙ্গে কথা বলছিলাম। এবারে একটু জানতে চাই যে আসলে এই কারসাজির পেছনে যারা রয়েছে, সরকার কেন কখনো তাদেরকে জেল জরিমানা করছে না, কেন কখনো তাদেরকে ধরতে আসলে আমাদের সেরকম কোনো উদ্যোগ চোখে পড়ে না, বা যেটাও চোখে পড়ে সেটাও আইওয়াশ বলে কেন মনে হয় মানুষের কাছে? ধন্যবাদ। আপনি বললেন যে কেন সরকার দেখে না, কিন্তু সরকার দেখবে নির্দিষ্ট মন্ত্রণালয় দেখবে, একটা নির্দিষ্ট মন্ত্রণালয় দেখবে। কিন্তু এখন তো দেখেন গত 1 বছর যাবৎ বা 7 মাস যাবৎ কৃষি মন্ত্রণালয়ে পূর্ণ কোনো মন্ত্রী নেই। কে দেখবে? কারণ যিনি আছেন, দায়িত্বে আছেন, তিনি তো স্বরাষ্ট্র, এটা তো বিরাট বড় মন্ত্রণালয়। তারপরে আবার কৃষি মন্ত্রণালয় একটা অনেক বড় মন্ত্রণালয়। এটা দেখবেটাকে, যে দেখতে যাবে সে তো দেখে পারবে না। সুতরাং এটা সরকারের আগ্রহ থাকতে হবে যে এইটা আমার অগ্রাধিকার। সেই অগ্রাধিকারে, বাংলাদেশের অগ্রাধিকারে কৃষি নাই। এটা যারা কৃষি কাজ করেন তারা বুঝেন। আর যারা গবেষণাতে কি আসলে আমরা কৃষি গবেষণাতে কি কোনোভাবে আমরা পিছিয়ে আছি? কৃষি গবেষণায় ধরেন, আমি কৃষি গবেষণার মানুষ, কৃষি শিক্ষা ও গবেষণায় বাংলাদেশে 10টা প্রতিষ্ঠান আছে কৃষি গবেষণার জন্য। তার মধ্যে সবচেয়ে বড় হলো BRI, 2 নম্বরে হলো ধান গবেষণা ইনস্টিটিউট। এখন আমরা খাদ্যর ক্ষেত্রে যদি যাই, কৃষি গবেষণার ভ্যারাইটি আছে প্রায় 1000-এর উপরে বিভিন্ন ফসলের। আর ধান গবেষণার উপরে তাদের ভ্যারাইটি আছে 110টা, কিন্তু চাষ হয় 4-5টা, বাকিগুলি সব হাইব্রিড। কিন্তু আমাদের গবেষণা, আমাদের আর বলবো যে জাত বাইর করার দরকার নেই। আমাদের দরকার জাত যেটা বের করা হলো তার উৎপাদন প্রযুক্তিটা প্যাকেজ করা, যার জন্য সরকারের একটা বিভাগ আছে, সরেজমিন গবেষণা বিভাগ। গিয়ে দেখানো সবাই হাত দিয়ে বসে দিচ্ছে। কারণ আমরা উৎপাদন কিভাবে করব, এইটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই লাইনে কাজ নাই, খালি বলে দেশ বিদেশ থেকে বিভিন্ন ধান বা ফসল আনে, একটা জাতের নাম দিয়া। এই প্রসঙ্গে আর একটু জানতে চাই, এতক্ষণ নানান সমস্যা নিয়ে কথা বললাম, এখন একটু জানতে চাই যে সমস্যা সমাধানের উপায়টা আসলে কি? আমদানি কি কোনো সমস্যা সমাধানের উপায় হতে পারে কিনা, এবং আমদানি যদি আমরা করি সেই ক্ষেত্রে দাম বাড়বে কিনা চালের, বা আমদানি যে পণ্যটা করা হয় সেটার তো দাম আসলে আমরা দেখি। আমরা যদি আমদানি করি সেটা বছরের শুরুতে, এই যে CACP বললাম, সেই কমিটি যদি বলে দেয় অমুক ফসলের এই পরিমাণ জিনিস আমদানি করতে হবে, সেটা হবে পরিকল্পিত আমদানি। পরিকল্পিত আমদানি ঠিক আছে, কিন্তু বাংলাদেশে যেটা হচ্ছে এটা পরিকল্পিত আমদানি না। ব্যবসায়ীরা কোনো এক ফাঁকে গিয়া সরকারকে চাপ দেওয়ার দাম বাড়ায় দেয়, তখন সরকারকে বলে আপনি কিছু আমদানি করেন, দাম কমে দেবে। এটা কিন্তু তাদের স্বার্থে, কংগ্লোমারেশন তাদের যেটা আছে, মানে ব্যবসায়ীদের যেটা, সেইটা তারা করে। এবং তারা করে মার্কেট প্লেসটা তারা কন্ট্রোল করে। মার্কেট প্লেস মানে যেখানে কৃষি পণ্য বেচা কিনা হয়, ওটা তো আর ঢাকার শপিং মলে আসে না। মার্কেট প্লেস ভিন্ন। যেমন খাদানগর কুষ্টিয়া জেলায় জমির পরিমাণ 1.5 লাখ একর, উৎপাদন হইল প্রায় 4.5 লক্ষ টনের মতো। কিন্তু সেইভাবে জাতীয় একটা মোকাম ওইখানে কেন হলো? এই সীমান্তের সেইগুলি মার্কেট প্লেসগুলি যে ডিসেন্ট্রালাইজ করা, যেমন বাংলাদেশে যোগাযোগের ক্ষেত্রে হতে পারে টাঙ্গাইল, হতে পারে ফরিদপুর, স্থল জল সব সেইভাবে যদি করে তাহলে এই সমস্যাটা হবে না। কিন্তু এখন যে পর্যন্ত যেভাবে আছে তাতে দুনিয়ার কোনো দেশ আমদানি করিয়া কোনো অপরিকল্পিত আমদানি করিয়া কমাইতে পারে নাই। আমেরিকা আমদানি করে, কিন্তু সে জানে যে অমুক দেশ থেকে এইটুকু জিনিস সে এতটা আমদানি করবে। এটা যদি পরিকল্পিত হয় তাহলে কোনো অসুবিধা নেই। আমরা আছি অপরিকল্পিত অবস্থায়। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। সময় স্বল্পতার কারণে আসলে আরো অনেক কিছু জানবার থাকলেও সেটার সুযোগ হলো না। এগুলি আমাদের জানা উচিত। দেশ এখন কৃষি নিয়ে দেশ সমস্যায় আছে, আর দেশ নিয়ে কৃষিও সমস্যায় আছে। জি, অসংখ্য ধন্যবাদ। দর্শক, আজকের পর্বে আমরা কথা বলছিলাম চালের দাম বৃদ্ধি কারসাজি, এই বিষয় নিয়ে কথা বলছিলাম প্রফেসর ডক্টর সজরুল আমিনের সঙ্গে, কৃষি অর্থনীতিবিদ। আগামী কোনো পর্বে কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সঙ্গেই থাকুন, দেখতে থাকুন ATN নিউজ। ধন্যবাদ।